হামজা চৌধুরীদের সব আশার আলো কি নিভে গেল? না, হামজাদের আশার আলো নিভে যায়নি। এখনও কাগজে কলমে এএফসি এশিয়ান কাপের পরবর্তী রাউন্ডে বা মূল পর্বে যাওয়ার সুযোগ বাংলাদেশের সামনে রয়েছে। আসসালামু আলাইকুম। খেলা একাত্তরের বিশেষ আয়োজন বিয়ন্ড 90তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হোসেন রুম্মান। বাংলাদেশ দল খড়ের মাঠে হংকংয়ের বিপক্ষে 4-3 গোল ব্যবধানে হেরে গিয়েছিল ম্যাচটা। দুর্দান্ত একটা কামব্যাকের পরও জামাল ভুঁইয়ারা শেষ অবধি একটা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি। এটা ডেফিনেটলি দলের ব্যর্থতা, কোচের ব্যর্থতা এবং নানামুখী সমালোচনা হওয়া খুবই স্বাভাবিক। তবে এখনও হামজাদের, জামালদের সুযোগ রয়েছে এফসি এশিয়ান কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে। চলুন প্রথমে আগে পয়েন্ট টেবিলটা দেখে নেই। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে হংকং 7 পয়েন্ট নিয়ে। তারপরের অবস্থানে রয়েছে সিঙ্গাপুর, তাদের পয়েন্ট 5। তারপরের অবস্থানে ভারত, তাদের পয়েন্ট 2 এবং যথারীতি টেবিলের সবচেয়ে তলানিতে রয়েছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করা ম্যাচটি থেকে বাংলাদেশ একটি পয়েন্ট অর্জন করেছিল, সেটি রয়েছে বাংলাদেশের ঝুলিতে। পয়েন্ট টেবিল কোনোভাবেই বাংলাদেশের সম্ভাবনার পক্ষে কথা বলছে না, তবে সম্ভাবনা একটা অবশ্যই রয়েছে। বাংলাদেশের হাতে রয়েছে 3টি ম্যাচ, 3টি ম্যাচে 3টি জিততে হবে এবং প্রার্থনা করতে হবে গ্রুপে থাকা পরবর্তী সবগুলো ম্যাচই যেন ড্র হয়। অর্থাৎ সিঙ্গাপুর ইন্ডিয়া, সিঙ্গাপুর হংকং, হংকং ইন্ডিয়া, এই 3টি ম্যাচের ফলাফল যদি ড্র হয় তবে সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে এএফসি এশিয়ান কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার। তবে তার আগে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটা জিততে হবে। হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে বাংলাদেশের কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা যে শুরুর একাদশটা নামিয়েছিলেন তা নিয়ে রয়েছে নানামুখী সমালোচনা, নানামুখী তিরস্কার। তবে অ্যাওয়ে ম্যাচটাতে হ্যাভিয়ার ক্যাব্রেরা একই ধরনের ভুল নিশ্চয়ই করতে চাইবেন না। প্রথমত, হোম ম্যাচে হ্যাভিয়ার ক্যাব্রেরা আসলে কি করতে চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন মিড ব্লক করে খেলতে। যেহেতু আপনারা যারা আসলে খেলাটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে হংকং তাদের মধ্যমাঠ অনেক বেশি ওভারলোড করে রাখে। তাদের 2জন উইং ব্যাক থাকেন যারা কিনা আসলে ইনভার্টেড মিডফিল্ডার হিসাবে খেলে থাকেন এবং বাংলাদেশের বিপক্ষেও 3-5-2 সেই ফরমেশনেই খেলতে নেমেছিল হংকং। এমন পরিস্থিতিতে হংকংয়ের মিডফিল্ডের সাথে ব্যাটেলে যাতে বাংলাদেশ পিছিয়ে না পড়ে, বাংলাদেশ খাবি না খায়, সে চেষ্টাটাই করেছিলেন হ্যাভিয়ার ক্যাব্রেরা এবং প্রথমার্ধে তিনি সফলও হয়েছিলেন বলা চলে। তবে অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের মাঠে যে ম্যাচটি বাংলাদেশ দল খেলতে চলেছে সেই ম্যাচে বাংলাদেশের মিড ব্লক করা বা ডিফেন্সিভ ফুটবল খেলার কোনো প্রকার সুযোগই নেই। বাংলাদেশকে খেলতে হবে অ্যাটাকিং ফুটবল, বাংলাদেশকে খেলতে হবে 3টি পয়েন্টের জন্য। বাংলাদেশ যেহেতু 3টি পয়েন্টের জন্য খেলতে নামবে সেহেতু বাংলাদেশকে হতে হবে আক্রমণাত্মক এবং শুরুর একাদশে আক্রমণাত্মক খেলোয়াড়দের থাকা অধিক জরুরি। সেদিক থেকে ফাহমিদুল এবং জায়ান আহমেদের মতো তরুণ ফুটবলার, তরুণ অ্যাটাকিং মাইন্ডের ফুটবলারদের একাদশে থাকাটা জরুরি এবং সেটা তাদেরকে রেখে হয়তো একাদশটা সাজানোর চেষ্টা করবেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। একথা সত্য যে হংকংয়ের মনে ভয় ধরাতে পেরেছে বাংলাদেশ দল। খড়ের মাঠে 3-1 গোলে পিছিয়ে থেকেও 3-3 গোলে একটা পর্যায়ে সমতায় ফেরে বাংলাদেশ। সে ম্যাচটা ভাগ্যের দোষে কিংবা খেলোয়াড়দের ইন্ডিভিজুয়াল ভুলের কারণে হয়তো হেরে গেছে, তবে বাংলাদেশকে নিয়ে হংকং সতর্ক থাকবে সেটা অনুমিত। তাই তো ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে হংকং যখন খেলতে নামবে তারা খানিকটা ডিফেন্সিভ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবু বাংলাদেশকে হংকংয়ের 3জন খেলোয়াড়ের দিকে বাড়তি নজর রাখতেই হবে। 1 এভারটন কামার্গো, 2 ম্যাট অর এবং গত ম্যাচে যিনি আসলে হ্যাট্রিক করেছিলেন রাফায়েল মার্কেজ, তাদের দিকে বাংলাদেশের স্পেশাল নজর রাখতে হবে এবং বাড়তি দায়িত্ব থাকবে ডিফেন্ডার যারা থাকবেন তাদের উপর, তাদেরকে আটকানোর, হংকংয়ের সেই ফরওয়ার্ড লাইনের খেলোয়াড়দের আটকানোর দায়িত্বটা তপু বর্মনদের নিতে হবে। এখন আসি একাদশের আলোচনায়। কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা তার 4-4-2 ফরমেশনে আবারও ফেরত গেছেন, যেখানে আসলে ফলস 9 পজিশনে থাকেন মোরসালিন এবং রাইট সাইডে রাকিব হোসেন যথারীতি স্টার্ট করবেন। লেফটে ফাহমিদুলের স্টার্ট করার সম্ভাবনাটাই বেশি এবং সেটাই হওয়া উচিত। ডিফেন্সিভ মিডফিল্ডে হামজা চৌধুরী, দ্য এক্সট্রা লেয়ার অফ ডিফেন্স অফ আওয়ার ডিফেন্স লাইন, তিনি থাকবেন ডেফিনেটলি। তার সাথে রাইট সাইডে রাইট সেন্টার মিডফিল্ডার হিসেবে হয়তো শামিদ শমী স্টার্ট করবেন, হয়তো না, তিনি স্টার্ট করবেন যেহেতু তিনি ফিট রয়েছেন এবং কোচ সম্মতিও জানিয়েছেন এবং পজিটিভ কথাবার্তাও বলেছেন যে শামিদকে তিনি স্টার্টিং 11-এ রাখতে চান। এখন প্রশ্নটা হচ্ছে লেফট সেন্টার মিড হিসেবে কে খেলবেন? জামাল ভুঁইয়া নাকি সোহেল রানা সিনিয়র? কি আরও একটা বার দেখা যাবে। কার্যত মনে হচ্ছে যে সোহেল রানা সিনিয়রই হয়তো একাদশে স্টার্ট করতে চলেছেন।
যেহেতু জামালকে খানিকটা বসিয়ে রাখতে হবে দ্বিতীয়ার্ধে চেঞ্জেসের জন্য, দ্বিতীয়ার্ধে ওই জামালের স্পার্কটা ইউটিলাইজ করার জন্য। অতএব মিডফিল্ডার হতে পারে হামজা, শামিত এবং সোহেল রানা সিনিয়র। এখন আসি রক্ষণের আলোচনায়। গত ম্যাচে শাকিল আহাদ তপু আসলে সেন্টার ব্যাক হিসেবে শুরু করেছিলেন, তবে তিনিও সেই অর্থে ভালো পারফর্ম করতে পারেননি। পরবর্তীতে আমরা তপু বর্মনকে, যিনি কিনা আসলে ইঞ্জুরি শঙ্কা নিয়ে ওই ম্যাচটা খেলেছিলেন, ঘরের মাঠের ম্যাচটা খেলেছিলেন, তাকে হয়তো হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে স্টার্টিং 11-এই দেখা যাবে। তপু বর্মন এবং তারিক কাজীর সেন্টার ব্যাক ডুও আরও একটা বার দেখা যাবে এবং তাদের উপরে আসলে বাড়তি দায়িত্বটা থাকছে ম্যাট অর মার্কেইজদের আটকানোর। অন্যদিকে রাইট সাইডে তাজউদ্দিন তিনি বেটার করেছিলেন ডেফিনেটলি। ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে ম্যাচটায় তাজউদ্দিন বেশ ভালো করেছিলেন, তার ভাই সাদউদ্দিনের তুলনায় অন্ততপক্ষে তিনি ভালো করেছিলেন। অতএব রাইট সাইডে তারই স্টার্ট করার কথা এবং তিনি হয়তো স্টার্ট করবেন। প্রশ্ন আবারও ঘুরে ফিরে সেই লেফট সাইডে কাবরেরা কি করবেন। আগের দিন লেফট সাইডে স্টার্ট করেছিলেন সাদউদ্দিন, তিনি আসলে তার উপর দায়িত্ব ছিল হংকংয়ের যে ফরওয়ার্ড রয়েছেন এভারটন কামার্গো, তাকে আটকে রাখা। তিনি সেই কাজটা খুব একটা করতে পারেননি। আমি একটা ওয়েবসাইটে দেখছিলাম আসলে 11টা গ্রাউন্ড ডুয়েলের মধ্যে খুব সম্ভবত 3টা জিততে পেরেছেন সাদউদ্দিন। অতএব এটা একটা কনসার্নিং বিষয়। ডিফেন্সিভ মেন্টালিটি নিয়ে যেহেতু বাংলাদেশ দল পরবর্তী ম্যাচটা খেলতে নামবে না, সুতরাং সে জায়গায় জায়ান আহমেদের স্টার্ট করার সম্ভাবনাটা প্রবল এবং তারই আসলে স্টার্ট করাটা উচিত, যেহেতু ওই অ্যাটাকিং স্পার্কটা তিনি ডেলিভার করেন এবং অ্যাটাকে তিনি অনেক বেশি হেল্প করেন, সেহেতু তাকে লেফট ব্যাকে রেখেই হয়তো একাদশ সাজাতে চাইবে হ্যাভিয়ার ক্যাবরেরা। সেক্ষেত্রে হামজা চৌধুরীর উপর একটু বাড়তি দায়িত্ব থেকে যাবে, যেহেতু জায়ান অনেক বেশি ওভারল্যাপ করতে পছন্দ করেন, তিনি ওভারল্যাপ করে অ্যাটাকিং থার্ডে চলে যান এবং সেখান থেকে ক্রস ইন করেন। অতএব ওই স্থানটা পূরণ করতে হতে পারে হামজা চৌধুরীকে, কিংবা সোহেল রানাকে কিছু কিছু ক্ষেত্রে নিচে এসে ডিফেন্স লাইনের সাথে সামঞ্জস্য রেখে রক্ষণের কাজটাও করতে হতে পারে। একাদশ নিয়ে আলোচনা হয়ে গেল এবং বাংলাদেশ দল আসলে কেমন ফুটবলটা খেলতে চাইবে। আমরা গতদিনে ন্যাশনাল স্টেডিয়ামে দেখেছি বাংলাদেশ দল বল হোল্ড করে খেলেছে, হংকংকে ইনভাইট করেছে প্রেস করার জন্য, যাতে করে অনেক বেশি ফাঁকা স্পেস ক্রিয়েট হয়ে যায় উপরের দিকে। এদিনও অর্থাৎ হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচেও বাংলাদেশ হয়তো নিজেদের পায়েই বল রাখতে চাইবে এবং মধ্যমাঠে স্পেস ক্রিয়েট করতে চাইবে এবং ওই স্পেসগুলোকে ইউটিলাইজ করার জন্য শামিত সোমের মতো একজন ভিশনারি পাস গিভার রয়েছেন, যিনি কিনা আসলে ডিফেন্স সেরা পাস দিতে পারেন। সৃষ্টি হওয়া আসলে হংকংয়ের প্রেসের কারণে সৃষ্টি হওয়া ফাঁকা জায়গাগুলোতে তিনি আসলে বল ডেলিভার করতে পারেন, তার ওই ক্যালিভার রয়েছে। তিনি গত ম্যাচেও আসলে নিজেকে প্রমাণ করেছিলেন, জায়ানের সাথেও তার কম্বিনেশনটা খুব ভালো জমে যাচ্ছিল, যদিও একটা থ্রু পাস খুব একটা ওভারডু হয়ে যাওয়ার কারণে আসলে জায়ান গ্র্যাব করতে পারেননি। অতএব শামিত সোমের কাছে শামিত সোমের সক্ষমতা রয়েছে যে তিনি ওই ডিফেন্সের পাসগুলো দিতে পারেন এবং বাংলাদেশ দল হয়তো শামিতের ওই ক্যালিভারটাই ইউটিলাইজ করতে চাইবে। এবং দুই সাইডে যেহেতু দুই পাওয়ারফুল বা স্পিডি উইঙ্গার থাকবেন, একজন রাকিব হোসেন, একজন ফাহমিদুল ইসলাম, অতএব সেই স্পিডি উইঙ্গারদের ওই ডিফেন্স লাইন, অফসাইডের ট্র্যাপ, এগুলো ভেঙে তারা দৌড়াতে সক্ষম এবং যেহেতু শামিতের ওই থ্রু বলগুলো থাকবে, তারা সেটাও ইউটিলাইজ করার আপ্রাণ চেষ্টাই করবে। এবং মোরসালিন যেহেতু ফলস নাইন হিসেবে থাকেন এবং গত দিন তিনি একটা প্রেশার ক্রিয়েট করে গোল আদায় করেছিলেন, সেই গোলটা হয়তো তার পাওয়ার কথা নয়, তবে হংকংয়ের গোলকিপারের ভুলের কারণে সেই গোলটা তিনি পেয়ে গিয়েছিলেন। তবে এদিন হয়তো যেহেতু ফলস নাইন হিসেবে থাকবেন, তিনি বক্সে মাঝে মধ্যেই ঢুকে যাবেন এবং বক্সের বাইরে থেকে শট চালানোর চেষ্টা নিঃসন্দেহে তার করা উচিত। এখন দেখার বিষয় আসলে বাংলাদেশ দল এই ব্যাপারগুলো মাঠে এক্সিকিউট করতে পারে কিনা, বল নিজেদের পায়ে হোল্ড করতে পারে কিনা, মাঠে স্পেস ক্রিয়েট করতে পারে কিনা, ফাহমিদুল রাকিবরা ওই স্পেস থেকে পাওয়া বলগুলো গ্র্যাব করে ডি বক্সে ঢুকে থ্রেট ক্রিয়েট করতে পারে কিনা, এই সব বিষয়গুলোই আসলে এখন দেখার বিষয়। তবে হ্যাভিয়ার ক্যাবরেরার বিদায় ঘন্টা কিন্তু বেজে গেছে। তিনি কিন্তু জানেন যে এই ম্যাচটাও যদি বাংলাদেশের পক্ষে ফলাফল না আসে, এবং অবশ্যই পক্ষে ফলাফল মানে বাংলাদেশের পক্ষে যদি জয় না আসে, তাহলে তার বিদায় অনিবার্য। সুতরাং হ্যাভিয়ার ক্যাবরেরা হয়তো কোনো ধরনের ভুল করতে চাইবেন না, তার হাতে থাকা সমস্ত অস্ত্রগুলো তিনি ব্যবহার করতে চাইবেন এবং হংকংয়ের বিপক্ষে 3 পয়েন্ট নিয়ে আসলে তিনি বাংলাদেশে আবারও ফেরত আসতে চাইবেন। তবে প্রশ্নটা হচ্ছে, তারপরেও কি হ্যাভিয়ার ক্যাবরেরাকে বাংলাদেশের ডাগ আউটে রাখা হবে?